নমস্কার। আজকাল চারপাশে গোল থাকতে হবে। মানুষের জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে, গোল। তো আমার ৪৮ ছাড়িয়ে অলমোস্ট ৪৯ এর দিকে যাচ্ছি। হ্যাঁ? আমার সেই অর্থে কোনো গোল নেই। তো ভজাদাকে গিয়ে বললাম, "ভজাদা, কি ব্যাপার? আমার তো কোনো লাইফ গোল নেই। হ্যাঁ, কি করি বলো তো?" আজকাল তো চারপাশে মানে বাঙালি হলে তো আরও বেশি। কারো জীবনে গোল থাকতে হবে। ভজাদা বলল, "আচ্ছা, তোর বিদ্যা বুদ্ধি আছে তো?" "হ্যাঁ, আছে। আইআইটি বোম্বে থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স করেছিলাম বহু বছর আগে। তারপরে ২০০২ থেকে আমেরিকাতে আছি। আমেরিকাতে ইউনিভার্সিটি অফ কেন্টাকি থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি। তারপরে পিএইচডিও করেছি ইউনিভার্সিটি অফ মিজোরি সেন্ট লুইস থেকে। তারপরে এমবিএও করেছি। ও, তোর তো অনেক বিদ্যে। তো এখন কি করছিস? এখন তো ওই বাচ্চাদের মানুষ করছি, স্টে অ্যাট হোম ড্যাড যাকে বলে। ওই তো হয়ে গেল। তুই নিজে একটা মূর্তিমান লোক হাসানো পাবলিক। এই তো সেদিন ইউটিউবে দেখলাম যে একজন খ্রিশ্চিয়ান চার্চে গিয়ে প্যাস্টর বাইবেল থেকে কোট করে বলছে যে যারা স্টে অ্যাট হোম ড্যাড মানে যারা বাচ্চা মানুষ করে এরকম বাবা, তাদেরকে ইভেন গড ডাজন্ট টেক দেম সিরিয়াসলি। ভগবান ভদ্রলোক পর্যন্ত তাদের সিরিয়াসলি নেয় না। তো তুই একটা মূর্তিমান যোগ, তুই এক কাজ কর, তুই বড় লোককে হাসা। গুড, থ্যাংক ইউ ভজাদা। ভজাদার পাশ ছুঁয়ে প্রণাম করলাম। ঠিক আছে ভজাদা, বুড়ো বয়সে অর রিলেটিভলি অলমোস্ট ৫০-এর দিকে যাচ্ছি, ৪৮ বছর বয়সে আমার জীবনের গোল হবে 1 মিলিয়ন স্মাইলিং বেঙ্গলি। লেটস স্টার্ট। যদি বাঙালিদের হাসাতে পারি, দ্যাট উইল বি দ্য এক্সেলেন্ট। তো নমস্কার। ফর্মাল আমার পিতৃদত্ত নাম উমাপ্রসাদ মল্লিক। জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনানে। আর ২০০২ থেকে আমেরিকা প্রবাসী। তো আমি স্টে অ্যাট হোম ড্যাড, ৩টে বাচ্চা বড় করছি। ১৩ বছর, ১০ বছর, ৭ বছর। এদেশে পড়াতাম এক সময়। লাস্ট ৭ বছর হলো বাড়িতে থেকে বাচ্চা মানুষ করছি। তো আমি ঠিক করলাম যে বাংলা তো ভুলতে বসেছি মানে চর্চাটা খুব কম আর কি। বাংলায় কথা বললে আনকালচার্ড ব্যাপারটা সেরকম দাঁড়ায় আর কি আমেরিকাতে। ভুলভাল ইংরাজি বললেও ঠিক আছে। তো আমি ঠিক করলাম আমি জোকস পড়ব। কিন্তু হুম আমার ওয়েল, নচিকেতার একটা গান ছিল না, আমার পরিচয় বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য, বৃত্তের ভাড়া রেখে বহু কিছু মাল আছে, পকেটের ভাড়াটা শূন্য। শুধু পকেটের ভাড়া নয়, জোকসের ভাড়ারও শূন্য। তো আমি ঠিক করলাম, আচ্ছা, ছোটবেলা থেকে যে যে জোকসগুলো শুনেছি সেগুলো বললে কীরকম হয়। হ্যাঁ, আজকাল হয়েছে স্ট্যান্ড আপ কমেডিয়ান মানে তোমাকে নিজের তৈরি করা জোকস বলতে হবে বা সামথিং, কাউকে রোস্ট করতে হবে, কাউকে খারাপ দিতে হবে, সব ঠিক আছে। কিন্তু তাহলে আমাদের মতো পাবলিকরা কী করবো, মানে যারা নিজেরা অতটা প্রতিভাবান নই। তো আমাদের জন্য আমার মনে আছে বেলুর বিদ্যা মন্দিরে আমার মাস্টারমশাই ছিলেন সুশান্ত বসু, বাংলা পড়াতেন অধ্যাপক সুশান্ত বসু। তো সুশান্তবাবু ডেঞ্জারাস হলো, ধুতি পাঞ্জাবি পরে আসতেন আর কথায় কথায় বলতেন সুনীল দা, শক্তি দা। হ্যাঁ, মানে সুনীল গঙ্গোপাধ্যায়, উনি কবি ছিলেন। ইনফ্যাক্ট উনি কবি ছিলেন কেন বলব। তো যাই হোক, তো আমরা ভয়ে ভয়ে থাকতাম কোন দিন বলে বসবেন রবিদা, নজুদা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বা নজরুল ইসলাম। তো যাই হোক, এসবিকে আমরা বলতাম, পরে বলবো এসবি আর এমবি। যাই হোক, তো এসবি একটা আমাদের বাংলায় বলতো যে একটা ট্রান্সক্রিয়েশন, মানে অনুসৃষ্টি। You get something and then extrapolate on it, ভাব সম্প্রসারণ স্টাইল। তো আমার মতে আমি যদি বাংলায় 1 মিলিয়ন স্মাইলিং বেঙ্গলি চাই, আমার টার্গেট হচ্ছে অনুসৃষ্টি। চারপাশ থেকে মাল মশলা জোগাড় করব। আর ভালো ভালো যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান বাংলা এখন দেখি আর কি, ইউটিউবে দেখি কিছু বাংলা, মানে দীপঙ্কর আচার্য তো কথা হবে না, অনেক বাচ্চা ছেলে আমাদের।
বাট পরের জেনারেশন দীপঙ্কর সায়ন ওরা তো জাস্ট টু গুড অ্যান্ড দের আর লট অফ গুড পিপল নাও ইট ইস লট অফ গুড আই মিন মোস্ট অফ দেম। তো ঠিক আছে, ওরা ওরা হাসাচ্ছে হাসাক না, ওরা ওরা আমাদের হাসাবে আর আমি যাকে পাবো তাকে হাসাবো। তো শুরু করা যাক, অনেক বড় ভূমিকা। আম, প্রথমে যে যে জোকসটা বলি সেটা হচ্ছে খুব পুরানো আর কি, মানে ঠাকুমা দিদিমারা আমলের জোকস আর কি, যে দুই ভাই, যমজ ভাইয়ের গল্প। আর যারা জোকসের মাঝে লজিক ধরার চেষ্টা করবেন তারা প্লিজ কর্নারে গিয়ে এক্স করে দিন। শান্তি। তো যাই হোক, তো দুই ভাই, এক ভাই খেলাধুলায় অসাধারণ, যমজ ভাই, আর এক ভাই হচ্ছে পড়াশোনায় অসাধারণ। কিন্তু তো যে ভাই খেলাধুলায় অসাধারণ, পড়াশোনায় একদম অষ্টরম্ভা, তো যাই হোক চাকরির ইন্টারভিউ পড়েছে। আর যেহেতু ওদের লাস্ট নেম এক, ফ্যামিলি নেম এক, তো মোস্ট অফ দ্য টাইম যখন পরীক্ষা দেয় বা ইন্টারভিউ দেয় তখন ওদের পাশাপাশি চান্স পড়ে। তো যমজ ভাই যে পড়াশোনা জানে না, সে বলছে দেখ ভাই, তুই ইন্টারভিউতে যা জিজ্ঞেস করবো আমি কিছু বলতে পারবো না, আর তুই তো আমার আগে আছিস, তুই একটু কাজ করবি, তুই একটু চেঁচিয়ে চেঁচিয়ে উত্তরগুলো বলবি, আমি মুখস্থ করে রাখবো একদম, মানে ফুল ফোকাস দিয়ে, হ্যাঁ, যাতে প্লিজ আমি কিছু প্রশ্নের উত্তর দিতে পারি, নাহলে ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে ঘটনাচক্রে যে ভাই পড়াশোনায় ভালো, যদিও হলো মানে পদবিন্যাটা এক, এক্সামিয়ে মানে ইন্টারভিউয়ার দেখলো যে একজনের তো পারফরমেন্স অত্যন্ত ভালো আর একজনের ফর সাম রিজন রিয়েলি রিয়েলি ব্যাড। ঠিক আছে, যা ভালো তাকেই ডাকা হোক, পরের জনকেও ডাকবো জাস্ট নাম খাওয়া আসতে। তো প্রথমে যে পড়াশোনায় ভালো তাকে রেখেছে, খুব অবাক, ইমপ্রেসড। আচ্ছা আচ্ছা, তুমি গুজরাটের একজন বিপ্লবীর নাম বলতে পারবে? মহাত্মা গান্ধী। কেন বলতে পারবো না? মহাত্মা গান্ধী। চেঁচিয়ে বলছে যাতে ভাই শুনতে পায়। গুজরাটের একজন বিপ্লবীর নাম বলো। মহাত্মা গান্ধী স্বাধীনতা সংগ্রাম করেছিল। আচ্ছা আচ্ছা, বলো তো ভারতবর্ষ কবে স্বাধীনতা পায়? ওরা 1942 হওয়ার কথা ছিল, 1942, তারপরে টেনে টুনি আরও 5 বছর, আলটিমেটলি 1947, 1947 সাল, উনি 1942। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, বাংলাতে সবচেয়ে কন্ট্রিবিউশন আছে কোন বিপ্লবীর? অনেকে তো আছেন, কার নাম বলবো? একজনের নাম বলে তার একজনকে অসম্মান করা হবে। হ্যাঁ, বাহ, খুব ভালো উত্তর দিয়েছো তো। ঠিক আছে, তুমি 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 এখন আসো। হুম, তুমি এখন আসো, আম, আমাদের সিদ্ধান্ত কিছুদিন পরেই জানাবো। নেক্সট যাওয়ার সময় যে নেক্সট আছে, ও যদি শুনতে না পায় পাঠিয়ে দিও একটু। তো পড়াশোনায় ভালো ভাই দরজাটা খুলে বললে যা, কে কথা বলিস নি, ভুলে যাবো, দাঁড়িয়েছে। তো ইন্টারভিউয়ার খুব দয়া হয়েছে, মানে এইরকম একটা ক্যান্ডিডেট এসেছে, কি মুরগি করে কি লাভ, ছেড়ে দাও ভাই, চাকরি বাকরি তো হবেকে দেওয়া যাবে না। যে তোমার নাম কি? মহাত্মা গান্ধী। ইন্টারভিউয়াররা পুরো ছবি। জন্ম কোন সালে? 1942 হওয়ার কথা ছিল, টেনে টেনে 5 বছর, 1947। আরও ছবি। যে বাবার নাম কি তোমার? অনেকেই তো আছেন। হ্যাঁ, একজনের নাম কি করে বলবো? একজনের নাম বললে তো বাকিদের অসম্মান করা হয়। বেরিয়ে যাও, গেট আউট। পুরানো জোকস, বাট বেশ মনে পড়ে গেল আর কি। এক সময় হাসি উদ্রেক করতো, এখন হয়তো লোকে হাসবে না আর। আর একটা সৌরভ গাঙ্গুলি যখন ক্রিকেট শুরু করে, অফকোর্স সৌরভ গাঙ্গুলি তো বেহালা থেকে, এখন প্রত্যেকেই যে যেখান থেকে সেখান থেকে তাদের নিয়ে বে করা। আমরা যেমন বাগনান, হ্যাঁ, হাওড়া জেলার বাগনান, ছোট্ট টাউন, স্মল টাউন, আমি জানি না, কেউ হয়তো নামই শোনেনি অনেকেই। তো সেরকম অনেকে আছে যে সৌরভ গাঙ্গুলি যে বেহালা থেকে, সে নামটাও শোনেনি। তো হয়েছে কি, সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ, ক্রিকেট ক্যাম্প, আন্ডার আন্ডার 15 কি আন্ডার 16 হবে ক্রিকেট ক্যাম্প, ওরকম একটা গ্রামের দিকে ঝাড়খণ্ডে একটা ক্যাম্প, শিবির হচ্ছে, ক্রিকেটের শিবির হচ্ছে। সৌরভ গাঙ্গুলি তো রাজার ম্যাডাম, সকালবেলা ঘুম চোখে উঠে প্র্যাকটিসে যেতে হবে।
টেনে টুনে শরীরটাকে নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে দাঁত মাজছে। তো ওর পাশেই একজন লোক কাছাকাছি যায় একবার, মানে ছোট গ্রামের ছেলে, কলকাতা শহর, কলকাতার নয়। তো সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়? সৌরভ গাঙ্গুলি তো এক মুখ টুথপেক, দেখলাম উত্তর না দিলেও চলবে। তো তোমার বাড়ি কোথায়? তারও তখন রোগ চেপে গেছে, শালা বলবে না কেন, বলতে হবে। সৌরভ গাঙ্গুলি ফাইনালি মুখ থেকে মাজনটা ফেলে দিয়ে বলল, বেহালা। চলো, তোমার বাড়ি কোথায়? সৌরভ তাকে জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়? তানপুরা। কি? তানপুরা? যাই হোক, আর আমার অনেক বহু বছর আগে বয়স হয়ে গেছে, যাই হোক, বহু বছর আগে তখন আমি হিন্দি শিখেছি। এমনি বাঙালির ছেলে, হিন্দি শিখতে হয়েছিল বাধ্য হয়ে, সেটা হচ্ছে আইআইটি বোম্বে ক্যাম্পাসে যখন যাই 1999। কারণ ক্যাম্পাসের মধ্যে ঠিক আছে, ক্যাম্পাসের মধ্যে ইংরাজিতে কথা বলে চালিয়ে নিয়ে যাবে, কিন্তু ক্যাম্পাসের বাইরে একবার বেরোলে তখন তো তোমাকে অ্যাটলিস্ট হিন্দি বলার চেষ্টা করতে হবে। তো আই পিক আপ মাই হিন্দি ফ্রম বোম্বে, সো আই হ্যাভ দোস বোম্বে ভাইব লিটল বিট হোয়েন আই ট্রাই টু স্পিক। অনেক বছর ভুলে গেছি, তা এখনও ওই আমার ল্যাবমেট ছিল, আমার ইনফ্যাক্ট আমার মাস্টার্সের অর্গানিক কেমিস্ট্রি মাস্টার্সের পিএইচডি গাইড প্রফেসর কে ডি দেওধার ছিলেন মহারাষ্ট্রিয়ান। তো আমাদের গ্রুপ মিটিং শুরু হতো ইংরাজিতে, কিন্তু শেষ হতো মারাঠিতে। তো টুকটাক মারাঠি ফ্রেজও জানতাম, কিতি বাজলে, কড়া বাজে, মালা মারাঠি এত নাহি, আই ডোন্ট স্পিক মারাঠি। আর মিট পাহিজে, যখন ব্যাচেলার্স করে কোয়ার্টারে থাকতাম, কেউ কারো নুন দরকার, নুনটা পাস করে দিতে হবে, মিট পাহিজে, সাকর পাহিজে, টুকটাক এখনও মনে পড়ে। যাই হোক, তো বোম্বে থেকে যেহেতু আমি হিন্দি পিক আপ করার চেষ্টা করি, ফলে আমি বাঙালি হলে, বাঙালিদের আমাদের একটা অভ্যেস আছে না, সৌরভ, সচিন, আর বোম্বেতে হলে সৌরভ, সচিন। আমাদের বাঙালিদের বলতে রসগোল্লা, বাবু মশাই, রসগোল্লা বাবু মশাই। তো যাই হোক, ওই ওখান থেকে যখন শিখি তখন বাঙালিদের একটা বড় মজার ব্যাপার হচ্ছে ছড়া, ছোটবেলার ছড়া। আমি জানি না, কিছু কিছু ছড়া এখন মনে পড়ে, আমি তো হয়তো কথা ভুলে গেছি, আর আমি খুবই দুঃখিত যে সবগুলো হয়তো যারা লিখেছেন, প্রতিভাবান মানুষ, তাদের আমি জানি না, এত বছর পরে ভুলে গেছি, তো মনে পড়ে না। তো কারো যদি মনে পড়ে একটু এডিট করে দেবেন, ইউটিউবে, যে এদের কবিতাটাকে। একটা ছিল ওই যে, ইভেন ছড়ার নামটাও মনে নেই, এরকম শুরু হতো, রানীগঞ্জে কি রানী আছে, রাজাবাজারে রাজা, নাকতলা নয় নাক বরাবর, উল্টোডাঙা সোজা, লাল দেখি কই লাল দেখি না, গোল দিঘি নয় গোল, সত্যি বলো কেউ দেখেছ জোড়া সাঁকর পোল। তারও ছিল আমাদের সময় খুব ছোট ছোট মণিমুক্ত, একটা নবাবের টিভিতে বিজ্ঞাপন হতো বা রেডিওতে, নবাব কিনলে আরাম ফ্রি, শুনছি বলছে দিচ্ছে কি। আর একটা মনে হয়, এটা মনে আছে কারণ এটা বাগনান হাই স্কুলের সম্ভবত ম্যাগাজিন থেকে, ম্যাগাজিনই একজন বিশ্বনাথ সামন্ত বলে একজন স্টুডেন্ট, সম্ভবত ছাত্র লিখেছিল। তো আমাদের খুব ছোটোবেলায়, তখন ধরো ক্লাস 8 হবে হয়তো, বহু বছর আগে, মানে আমি বলছি 1993। আমার বাবা মারা যান, আমার তখন 16 বছর বয়স, তো ক্লাস 8 মানে ধরো 1991 হয়তো। বাগনান হাই স্কুল ম্যাগাজিন, স্টুডেন্ট ম্যাগাজিন, তখন তো স্কুলে ম্যাগাজিন বের হতো, এখনও হয় কিনা জানি না, বছর একবার করে। যাই হোক, সেটা হচ্ছে মোজার ক্রিকেট, যে কি কতটা মনে আছে। খ্যাঁক শিয়ালে ব্যাট ধরেছে, মোড়ক করে বল, দেখতে এলো নেংটি ইঁদুর চিংড়ি পুঁটির দল, নেকড়ে করে আম্পায়ারিং, জমেছে জোর ম্যাচ, ব্যাং বাহাদুর ঠ্যাং ভেঙেছেন ধরতে গিয়ে ক্যাচ, শক্ত হাতে শেয়াল ভায়া মারে বাউন্ডারি, মোড়ক সেটা ধরতে গিয়েই করল কেলেঙ্কারি, নেউল মশাই গিয়েছে থা, কামড়ে ধরে ধর, নেকড়ে এসে বেজায় রেগে কষিয়ে দিল চর। আর একটা যতদূর মনে পড়ে, ভবানীপ্রসাদ মজুমদারের খাঁটি খেলেই মাটি। বাঙালি তো ভেজালে ওস্তাদ,
তো খাঁটি খেলেই মাটি, ভবানী প্রসাদ মজুমদারের সম্ভবত লেখা। আমার ব্যাচমেট কৌশিক খুব ভালো ছিল, খুব প্রতিভাবান, আমাদের বাঙালপুর স্কুলে ফার্স্ট বয় ছিল। আমি বাগনানে থাকতাম কিন্তু বাঙালপুর স্কুলে হাই স্কুল যেতাম, ছেলেদের হাই স্কুল, অল বয়। জল খেতে যাওয়ার জন্য তো মেয়েদের স্কুলে জল খেতে যাওয়া। যাই হোক, তো সম্ভবত কৌশিকের থেকেই কবিতাটা কৌশিক আমাকে দিয়েছিল শেখার জন্য। আমি চেয়েছিলাম, কৌশিক দিয়েছিল, কৌশিক পাল। এখন তো ইংল্যান্ডে আছে, ব্রিটিশ বাবু, ভীষণ সাকসেসফুল। খুব খুব ভালো, পড়াশোনায় ভালো, অসম্ভব প্রতিভাবান, অসম্ভব প্রতিভাবান, কোনো কথা হবে না। মানে আমার পড়াশোনা হয়েছে দুজনের জন্য। একজন হচ্ছে আমার বড়দি, মানে শিবানী, শিবানী মল্লিক। বিয়ের পরে নাম হয়েছিল শিবানী ঘোষ, ঝিকিরাতে। বড়দি মারা গিয়েছেন 56 বছর, 54-55 বছর হতে হবে, ক্যান্সারে। যাই হোক, বড়দি একমাত্র বলতো, ছোটকা আমাকে টিকিট কিনে দিস, তোর কাছে ঘুরতে যাবো আমেরিকায়। তো শিওর, ছোটকা আগে রিটায়ারটা হয়ে যায়। যাই হোক, বড়দির গল্পটা বলছি এই কারণে, কারণ বড়দি হচ্ছিল অসম্ভব কুঁড়ে। মানে বাড়ির কাজ করবে না বলে আমাদের নিয়ে ধরে পড়তে বসিয়ে দিত। আমার যেটুকুনি বিদ্যাবৃদ্ধি হয়েছে সেই বড়দির জন্যই আর কি। মানে বসে বসে বিরক্ত হয়ে ওদের বইপত্র পড়তাম, সেটা উচিত নয়। ইনফ্যাক্ট আমি ক্লাস 1-এ যাওয়ার আগে, হ্যাঁ, আমি তো বাংলা স্কুলে পড়েছি, খালার গোপীমোহন বিদ্যায়তন, যেটাকে ব্যঙ্গ করে বলতো গোপীমোহন কলেজ। ইনফ্যাক্ট আমি যতটা জানি আমাদের ব্যাচে 3জন পড়াশোনা আলটিমেটলি করেছে, মানে চালিয়ে গেছে। একজন আমি, আর একজন প্রশান্ত। প্রশান্ত এখন টিচার প্রাইমারি স্কুলে। প্রশান্তর ওর বাবার সাইকেলের দোকান ছিল আমাদের চিত্রবাণীর সামনে, তো ওই রাস্তাটায়, বাগনান কলেজ রোডে। আর একজন মনে হয় ব্যাচেলার্সটা কমপ্লিট করেনি আর কি, সুদীপ্ত, হয়তো সুদীপ্ত সামন্ত বলে, যে আমাদের ফার্স্ট, সেকেন্ড আর থার্ড বয়। বাকিদের খবর আমি জানি না, বাকিরা করে খাচ্ছে, বাট পড়াশোনা হাল তখন বহু বছর আগে কথা বলছি আর কি, তখন খুবই বাজে ছিল, এখন অনেক উন্নত হয়ে গেছে। তো যাই হোক, আরেকজন ছিল কৌশিক পাল। কৌশিক পাল বাঙালপুর স্কুলে, মানে আমার তো সেরকম রিসার্চ ছিল না, আর 6জনের মধ্যে আমি 6 নম্বর, হ্যাঁ, 4 ভাই 2 বোন। পড়াশোনা করলেও হয়, না করলেও হয়। তো রোগাসোগা মানুষ, কবিতা লিখতে পারি না, ভালো ফুটবল খেলতে পারি না, খুব জোরে মারপিট করতে পারি না, মানে মারপিট করি, মারপিট করলে মারও খাই বিশেষ, মার দিই কিছু, খাই। তো অতটা গায়ের জোর নেই আর কি, মানে ইনফ্যাক্ট এখনও ওজন কত, 130, 129, 130 পাউন্ড রাফলি। তো যাই হোক, কৌশিক খুব সাহায্য করতো। ওই অনেক ভালো ছেলেদের দেখেছি আমি, ভালো ছেলেদের থেকে একটু দূরে থাকি, হ্যাঁ। তার কারণ ইনফ্যাক্ট রবীন্দ্রনাথও যদি আপনি মানে যদি রবীন্দ্রনাথেরও দেখেন আর কি, মানে দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান, পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে, বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। তো ভালো ছেলেটা যে খুব, মানে প্রশংসা করে বলেছেন বলে আমার মনে হয় না। তো আমি সেই আর কি ভালো ছেলেদের থেকে একটু দূরে থাকতাম আর কি, হ্যাঁ। আমাদের ক্লাসে ছিল ভালো ছেলে প্রচুর ছিল, জিজ্ঞেস করলে ভুল প্রশ্ন উত্তর দিয়ে দিতে হয়তো। কৌশিক কোনোদিন সেটা করেনি, যে কোনো কারণেই হোক, মানে এখনো পর্যন্ত হয়তো যোগাযোগটা নেই, কিন্তু কৌশিক পাল জাস্ট লাইক আই সেড, ওই কৌশিকের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে করে আমার হয়তো, কৌশিকের থেকে একটু শিখে আমার পড়াশোনাটা ঠিকঠাক হয়েছে। মানে আলটিমেট পড়াশোনাটা তো দুনিয়ার অন্যতম বিরক্তিকর কাজ, তো কোনো প্রতিভা লাগে না সেই অর্থে, হ্যাঁ। মানে আমি যদি কলকাতা 82 বাসে পকেটমারি করতে গিয়ে ধরা পড়ে যাই, আমাকে তো মানে পিটিয়ে মেরে ফেলবে। কিন্তু আমি যদি মাধ্যমিকে যদি ফেলও করে যেতাম, হ্যাঁ, পরের বছর দিয়ে দেবে, অ্যাটলিস্ট মেরে তো ফেলবে না রে ভাই। সেই হিসেবে দেখলে পড়াশোনা অনেক লো রিস্ক ট্রেড। তো আমি যাই হোক, তো কৌশিক পাল আর আমার বড়দির জন্য আমার পড়াশোনাটা হয়েছে। আর কৌশিক পালের জন্য ওই কবিতা আবৃত্তি করা, ও খুব ভীষণ ভালো আবৃত্তি করে। মাস্টারমশাই ছিল অনেক, মানে রিসোর্স ছিল, বাবা মাও খুব নিবেদিত প্রাণ, দুটো ভাই খুব ভালো, কৌশিক আর কৃষাণু। ডাবলু আর টুলু ডাকনাম ছিল, কৌশিকের ডাকনাম ডাবলু, আর ছোটো ভাই টুলু। ইনফ্যাক্ট টুলু যখন এসেছিল, এইখানে এসেছিল চাকরির সূত্রে, তখন আমার সঙ্গে দেখা হয়েছিল, মানে একসাথে ঘুরতে গিয়েছিলাম স্মোকি মাউন্টেন, টুলুবাবু। কৌশিকের সঙ্গে তো বহু বছর দেখা হয়নি, মাঝে মাঝে
পাগল খ্যাপা ছেলে। মাঝে মাঝে হয়তো ইংল্যান্ড থেকে কখনো কথাবার্তা হয়, বলে হবে, আবার হবে হয়তো। তো যাই হোক, কৌশিকের থেকে এই কবিতাটা সম্ভবত পাওয়া, যে কারণে নামটা এখনো মনে আছে। খাঁটি খেলেই মাটি। গোয়ালাকে বলল ডেকে ভোলারামের ভাই, কাল থেকে ভোর 6টার আগে দুধ যে আমার চাই। 6:30 রোজ আমাকে অফিস হবে যেতে, 6টার আগে দুধ না দিলে পারবো না ভাই খেতে। গোয়ালা খুব করুণ সুরেই বললে, বাবু হায়, 6টার আগে কোনোদিনও দুধ কি দেওয়া যায়? 6টার আগে শুকনো থাকে টাইম কলের নল, 6টার আগে কর্পোরেশন ছাড়েই না তো জল। জল ছাড়া দুধ দিয়ে শেষে মরবো নাকি জেল খেটে? অসুখ বিসুখ হবেই হবে, ও দুধ গেলেই পেটে। বেশ মজার। আর একটা ছিল, ট্রেনে আমাদের অনেক, তখন বাগনান থেকে অনেক হকার উঠতো, হাওড়া পর্যন্ত যেত লোকাল ট্রেনে। একটা হকার ছিল, ওই ছড়ার বই বিক্রি করতো। আর খুব কিছু কিছু ছড়া ও নিজেই বলতো আর কি, মুখস্থ করে সেগুলো বলতো বিক্রি করার জন্য। তো ছড়ার কার লেখা এখন মনে নেই, পুরোটাও মনে নেই, কিন্তু ওই ছড়ার মানে ভেজালের পাঠটা এখনো পর্যন্ত মনে আছে। কোথায় চলে ভেজাল এত, চালে কাঁকর ভরা, চিনির সাথে দেয় মিশিয়ে যত কাঁচের গোড়া। গোলমরিচে পেঁপের বিচি, তেলে শিয়াল কাঁটা, তেঁতুল বিচির ছাতুর সাথে খাচ্ছি গমের আটা। চামড়া কুচি ডাস্ট মেশানো সকালে চা খাই, আমাদের দেশের মতো দেশ পাবে না ভাই। হাড় কখানা যাচ্ছে গোনা, বুক করে ধুকপুক, মরার মতো বেঁচে থাকা, হায় এমন সুখ। আসলে দিনের শেষে আমাদের বেশিরভাগই তো ওই মরার মতো বেঁচে আছি, প্রায় বিরক্তিকর একটা ব্যাপার স্যাপার। আর দুনিয়াতে যা চলছে সব ঠিক আছে, ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের এখন বলা যাবে না কিছু, বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সাহস যোগায়। ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্প যদি স্টেজে নাচতে পারে অত লোকের সামনে, আমি কেন লিমিটেড রিসোর্স নিয়ে লোক হাসানোর স্বপ্ন দেখব না, রাইট? তো আপনাদের যদি ভালো লাগে তাহলে পরের ভিডিওর যেটা আমি পোস্ট করব সেটা দেখবেন, আর যদি সাবস্ক্রাইব করেন, কারো যদি ভালো টালো লাগে, চালানোর রফটা পাই। আর যাদের ভালো লাগবে না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী সময় নষ্ট করার জন্য। ভালো থাকবেন, আবার পরের ভিডিও রেকর্ড করে আপলোড করব। বাই।